রেফারি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বুক ফাটা কান্নার সাথে বলেন, আমাকে ক্ষমা করে দিন। আমি যা করেছি তার জন্য আমি সারা জীবন নরক যন্ত্রণা ভোগ করব, কিন্তু বিশ্বাস করুন আমি নিরুপায় ছিলাম। আমাকে ওপর থেকে কঠোর নির্দেশ দেওয়া ছিল যেভাবেই হোক স্পেনকে ম্যাচ জেতাতে হবে। আমি শুধু সেই নির্দেশ পালন করেছি মাত্র। রেফারির এই একটি মাত্র বাক্য মুহূর্তের মধ্যে পুরো বিশ্ব মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সারা বিশ্বের ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ভক্তরা রীতিমতো স্তব্ধ হয়ে যান। তিনি আরো ভয়ঙ্কর সব গোপন তথ্য ফাঁস করে বলেন, ম্যাচের আগের রাতেই আমার হোটেল রুমে থাকা ল্যান্ডলাইনে একটি গোপন কল আসে। আমি ফোন তুলতেই ফিফার ভেতরের একটি শক্তিশালী সিন্ডিকেট এবং আন্ডারওয়ার্ল্ডের বেটিং মাফিয়াদের এক শীর্ষ কর্মকর্তা আমাকে পরিষ্কার ভাষায় হুমকি দেন। তিনি বলেন, যদি স্পেন এই ম্যাচ না জেতে তবে আমার রেফারিং ক্যারিয়ার চিরতরে শেষ করে দেওয়া হবে। শুধু তাই নয়, তারা আমার স্ত্রী এবং সন্তানদের ঠিকানার কথা হুবহু উল্লেখ করে তাদের জীবনের ওপরও বড়সড় ক্ষতি করার হুমকি দিয়েছিল। আমাকে পরিষ্কার ভাষায় বলা হয়েছিল, যদি তুমি কাল মাঠে আমাদের কথা মতো কাজ না করো তবে তোমার পরিবারের লাশও কেউ খুঁজে পাবে না। ইউরোপিয়ান ফুটবলের ওই কালো টাকার সিন্ডিকেট কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে লাতিন আমেরিকার একটি দল টানা দুবার বিশ্বকাপ নিয়ে যাবে। আমাকে বলা হয়েছিল যে কোনো মূল্যে যে কোনো অজুহাতে আর্জেন্টিনার খেলোয়াড়দের চাপে রাখতে হবে, তাদের স্বাভাবিক খেলা নষ্ট করে দিতে হবে। কান্নায় ভেঙে পড়ে এই রেফারি আরও বলেন, ম্যাচের বয়স যখন 93 মিনিট, এনজো ফার্নান্ডেজ যখন সামান্য একটি বল দখলের লড়াইয়ে ফাউল করেছিল, তখন আমার কানে ইয়ারপিসে ওপর থেকে সরাসরি নির্দেশ আসে, এটাই সুযোগ, আর দেরি করো না, ওকে সরাসরি লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দাও। আমি নিজে মাঠে দাঁড়িয়ে অত্যন্ত কাছ থেকে দেখেছি, ওটা কোনোভাবেই লাল কার্ড দেওয়ার মতো অপরাধ ছিল না। আমি চেয়েছিলাম অন্তত VAR চেক করতে, কিন্তু আমাকে এয়ারপিসে VAR দেখতেও কঠোরভাবে নিষেধ করা হয়। যখন আমি পকেট থেকে লাল কার্ডটি বের করছিলাম তখন আমার হাত থরথর করে কাঁপছিল। এনজো যখন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল তখন আমার মনে হচ্ছিল আমি মাটির নিচে মিশে যাই। 10 জনের আর্জেন্টিনা যখন বীরের মতো লড়ছিল, ডি পল আর ম্যাক অ্যালিস্টাররা যখন নিজেদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে স্পেনের একের পর এক আক্রমণ ঠেকাচ্ছিল, তখন আমি নিজেই ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিলাম। আমি স্পেনের অনেক বড় বড় ফাউল ইচ্ছা করেই এড়িয়ে গেছি, কারণ আমার ওপর নির্দেশ ছিল প্রতিটা 50-50 ডিসিশন স্পেনের পক্ষে দেওয়ার। অতিরিক্ত সময়ে যখন স্পেনের ফেরান তোরেস গোলটি করলো তখন স্টেডিয়ামের স্প্যানিশ ভক্তরা উল্লাস করলেও আমার বুকের ভেতরটা অপরাধবোধে ভিন্ন হয়ে যাচ্ছিল। চরম আক্ষেপের সুরে রেফারি আরও বলেন, ম্যাচ শেষে যখন দেখলাম লিওনেল মেসি মাঠের মধ্যে বসে শিশুর মতো কাঁদছে, লিয়ান্ড্রো পারদেস রাগে ফেটে পড়ে হাতাহাতি করছে, এনজো ড্রেসিং রুমে বসে হাহাকার করছে, তখন আমার মনে হচ্ছিল আমি যেন একজন খুনির চেয়েও অধম। আমি ফুটবলের ঈশ্বরকে কাঁদিয়েছি। মেসি যখন শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মাঠ ছাড়ছিল, ওই চাহনি আমার বুকে তীরের মতো বিঁধেছে। গত কয়েক রাত আমি এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করতে পারিনি। চোখ বন্ধ করলেই আমি মেসির সেই কান্নার দৃশ্য দেখতে পাচ্ছিলাম। এনজো ফার্নান্ডেজ যখন লাইভে এসে কাঁদছিল এবং বলছিল যে সে কোনো ফাউল করেনি, তখন আমার বিবেক আমাকে বিষাক্ত সাপের মতো দংশন করছিল। জীবনের ঝুঁকি নিয়ে রেফারি সবার সামনে আকুতি জানিয়ে বলেন, আমি জানি এই সত্যিটা বলার পর আমার ক্যারিয়ার আজ থেকেই শেষ হয়ে যাবে। হয়তো আমার জীবনের ওপরও হুমকি আসবে। ফিফার মাফিয়ারা আমাকে শান্তিতে থাকতে দেবে না। আমি জানি না কাল সকালে আমি আর বেঁচে থাকবো কিনা, কিন্তু আমি আর এই মিথ্যার বিশাল বোঝা বুকে নিয়ে বাঁচতে পারছিলাম না।